এই দেশে যারা স্বৈরাচার হয়েছে প্রত্যেকেই এই নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেই কিন্তু তারা স্বৈরাচার হয়েছে। পুরাতন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতি অধিকাংশ মানুষই অতিষ্ঠ। আপনি আমি এটিও বলতে পারছি না যে আগামী দিনে আসলে বাংলাদেশে কেমন নির্বাচনটা হবে। আমরা এখন পর্যন্ত বিএনপির সাথে সেই আন্দোলনের শরিক হিসেবে অংশ হিসেবে এখনো আমরা আছি। একজন ব্যক্তি একটা পার্টির চেয়ারম্যান, নাই তার কর্মী আসিফ, নাহিদ, আক্তার সহ আরো যারা আছে সকলেই কিন্তু আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে। আপনাদেরকে এখন এক হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে সোজা সাপটায় নির্বাচন, সংস্কার, রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি মামুনের কাছে। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 18 কোটা আন্দোলন, যেটি কোটা সংস্কার আন্দোলনে আপনি আহ্বায়ক ছিলেন এবং আপনাদের নেতৃত্বেই সেই কোটা আন্দোলনটি হয়েছিল। পরে 24-এর গণঅভ্যুত্থানেও আপনারা মাঠে ছিলেন এবং 18 থেকে 24 পর্যন্ত যত রাজনৈতিক আন্দোলন ছিল সেখানে আপনারা মাঠে সক্রিয় ভূমিকায় ছিলেন। তার প্রেক্ষিতে আপনারা রাজনৈতিক দল গঠন করেন গণ অধিকার পরিষদ। সেই দল গঠনের পরও 3 বছরের মতো সময় পার হয়ে গেছে। এর মধ্যে আপনারা নির্বাচন কমিশনের নিবন্ধনও নিয়েছেন। আগামী নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? 300 আসনে কি প্রার্থী আপনারা দিচ্ছেন কিনা? এর আগে আপনারা ঘোষণা দিয়েছেন যে আপনারা প্রার্থী দিচ্ছেন, সেই বাস্তবতা আপনাদের আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই যে কথাটি বলবো যে 18 থেকে 24 এই যে বিপ্লব, এটি পুরো ছাত্র সমাজের একটি বিজয়। দীর্ঘ পরিক্রমায় এদেশের মানুষ, নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এই ফ্যাসিস্ট রেজিমকে তারা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। পরবর্তী সময়ে আমরা এও দেখেছি, এর পাশাপাশি শুধুমাত্র ছাত্র সমাজ বিষয়টা এমন নয়, পরবর্তী সময়েও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা কিন্তু এই নতুন একটি যে বাংলাদেশ, আজকে যে আমরা নির্বাচনের কথা বলছি, এটি কিন্তু বাংলাদেশে আসলে নির্বাচন হওয়ার তো কোনো কথা ছিল না। 24-এ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে যে গঠিত সরকার সেটি কিন্তু ছিল। তো আজকে আমরা নির্বাচনের কথা বলছি, নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের কথা বলছি, নতুন নির্বাচনের কথা বলছি। তো সেই জায়গা থেকে আমার যেটি মনে হচ্ছে যে এই যে নির্বাচনটি আমরা সামনে, এটি একটি অভ্যুত্থানের মতোই, যে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘদিন 2014, 18, 24 এই 3টি নির্বাচনে এদেশের মানুষ কেউ ভোট দিতে পারে নাই। এটি হবে ঈদের একটি আনন্দের মতো উচ্ছ্বাসময় একটি পরিবেশ এবং আগামী দিনে যে নির্বাচনটি, সেটি আমি মনে করি যে আমি সবসময় বলি সর্বাগ্যে হচ্ছে এদেশের উন্নয়ন। এদেশের উন্নয়নে যেটি আগে করা প্রয়োজন সেটি আগে করতে হবে। আমরা যদি বলি যে 53 বছরের রাজনৈতিক যে কৃষ্টি কালচার ছিল, আমরা দেখেছি যে এই দেশে যারা স্বৈরাচার হয়েছে প্রত্যেকেই এই নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেই কিন্তু তারা স্বৈরাচার হয়েছে। এদেশের মানুষ অধিকাংশ সময়ই এদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, জাল ভোট হয়েছে। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আগামী দিনে অন্ততপক্ষে 53 বছরের যে বাংলাদেশ আমরা দেখে আসছি, এই 53 বছরের বাংলাদেশ আগামী দিনে আমরা দেখতে চাই না। নির্বাচন কমিশন, সংবিধান সহ গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে, এইগুলো হচ্ছে অবশ্যই সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এরপরেও আমরা সেই বিষয়গুলো নিয়ে আসবো। আমার প্রথম যে প্রশ্নটা ছিল যে আপনারা 300 আসনে প্রার্থী দিচ্ছেন কিনা এবং আপনাদের সেই বাস্তবতা আছে কিনা? হ্যাঁ, সেটি হচ্ছে আমরা 300 আসনে প্রার্থী দিব। এটি যখন আমরা 2021 সালে আমরা যখন আমাদের রাজনৈতিক দলটি গঠন করি গণ অধিকার পরিষদ, তখনই কিন্তু আমরা বলেছি যে গণ অধিকার পরিষদ এককভাবে তরুণদের নিয়ে সারা দেশে 300 আসনে এককভাবে প্রার্থী দিবে। সেই বাস্তবতা আছে কিনা সেটাও একটু গুরুত্বপূর্ণ বিষয়। কেন বলছি, বাংলাদেশের মানুষ এই যে পট পরিবর্তনটি হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের প্রেক্ষিতেই যে পরিবর্তন হয়েছে, বিষয়টা এরকম না। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের প্রতি মানুষের একটি মনীহা কাজ করত এবং এখনো পুরাতন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতি অধিকাংশ মানুষই অতিষ্ঠ। তাদের আচরণে, তাদের কর্মকাণ্ডে এদেশের অনেক মানুষ অতিষ্ঠ। তাই আমরা তরুণদেরকে নিয়ে
একটি রাজনৈতিক দল গঠন করেছিলাম 2021 সালে, এবং সেই গণ অধিকার পরিষদ তখনই ঘোষণা দিয়েছিল 21 সালে, আমাদের ইশতেহারই ছিল যে আমরা সারা দেশে 300 আসনে আমাদের প্রার্থিতা দিব। এখন এই বাস্তবতায়, এই যেভাবে সরকারটি পতন হলো, শেখ হাসিনার পতন হয়েছে, এই বাস্তবতায় 300 আসনে প্রার্থী দিব কিনা, কিংবা আগামী দিনে আমি এটিও বলতে পারছি না যে আগামী দিনে আসলে বাংলাদেশে কেমন নির্বাচনটা হবে। আপনারা কি কোনো জোটে যাবেন? আমরা এখন পর্যন্ত আমাদের বিএনপির সাথে, বিএনপি সহ প্রায় 46টি দল আমরা যোগবত আন্দোলনের অংশ হিসেবে আমরা এখন পর্যন্ত বিএনপির সাথে সেই আন্দোলনের শরিক হিসেবে, অংশ হিসেবে এখনো আমরা আছি। নির্বাচনী জোট নিয়ে এখন পর্যন্ত গণ অধিকার পরিষদ কারোর সাথে এই ধরনের কোনো আলাপ আলোচনাও করে নাই, এবং নির্বাচনী জোটে যাব কিনা এটি আমরা দলগতভাবে এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার একটি কথা বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তো আপনারা কি মনে করছেন? অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে বক্তব্য তারা বলেছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি হচ্ছে আমাদের যখন থেকে বোঝার বয়স হয়েছে, বা আপনার যখন থেকে আপনি বুঝেন রাজনীতিতে, সবচেয়ে বেশি ম্যান্ডেট নিয়ে গঠিত কিন্তু এই সরকার। সুতরাং তারা একদিকে আমাদের রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল, তারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচন করা সম্ভব। আমরা প্রস্তাবনা দিয়েছি, বিএনপি বলছে যে দিতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আর আমরা বলেছি যে করা পসিবল, সেটি করা পসিবল না হলে যদি আরো 1 মাস 2 মাস পিছানো লাগে, সেটাও এদেশের মানুষ মেনে নিবে। সুতরাং এটাকে আমি নেগেটিভলি দেখছি না, যে আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার যেটি বলেছেন যে এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টাও বলেছেন, সেটি যদি ডিসেম্বর না হয়ে যদি জানুয়ারিতে হয় নির্বাচন, সমস্যা নেই, ফেব্রুয়ারিতে হয় নির্বাচন, তাও তো সমস্যা নেই। 1 মাস 2 মাস, যেহেতু এই পুরো গভর্নমেন্টটাই হচ্ছে আমাদের বলতে বিএনপিরও ওই গভর্নমেন্ট, গণ অধিকারেরও গভর্নমেন্ট, এনসিপি, জামাতে ইসলাম, অর্থাৎ আওয়ামী লীগ রেজিমের বাহিরে সকল শক্তির সরকারই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং এই সরকারকে এরকম টাইট দেওয়াটা কখনোই উচিত হবে না যে আপনাকে এই আজকের মধ্যে এই কাজটা করতে হবে বা কালকের মধ্যে এই কাজ করতে হবে। এই সরকার তো আমাদের সরকার, তাহলে আমরা কেন চাপিয়ে দিচ্ছি? সুতরাং প্রত্যেকটা জিনিস সমঝোতার ভিত্তিতেই হওয়া প্রয়োজন, এবং আমাদের পারস্পরিক যে সম্পর্কটা, এই শেখ হাসিনার পতনের আগের যে সম্পর্ক, এখন পর্যন্ত সেই সম্পর্ক, এই সম্পর্কটাকে কোনোভাবেই ফাটল ধরালে হবে না। এই ফাটলটা ধরালে অন্যরা যারা আছে তারা সুযোগ নিবে, এবং এতে ক্ষতিগ্রস্ত হব আমরাই। আপনারা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে আপনারা জানিয়েছেন যে আপনারা দাবি জানাচ্ছেন যে জাতীয় সংসদের মেয়াদ 4 বছর ও সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীর বয়স 25 বছরের পরিবর্তে ন্যূনতম 23 বছর নির্ধারণের কথা আপনারা বলেছেন। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর, আমরা তো 5 বছরে একটা অভ্যস্ত, এবং একটা সরকার তো আসলে একটা সরকার দায়িত্ব নেওয়ার পরে 5 বছর সময় কি প্রয়োজন না, মানে তার যে উন্নয়ন পরিকল্পনা অথবা তাদের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য? হ্যাঁ, আপনার কথায় অবশ্যই যুক্তি আছে যে উন্নয়নের প্রশ্নে আমরা আসলে দীর্ঘমেয়াদী যে সরকারই থাকে সেটি আসলে উন্নয়নের পক্ষে কাজ করতে পারে, এটি সঠিক। কিন্তু এই আপনার নির্বাচনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আসলে দীর্ঘমেয়াদী যদি কাউকে আপনি ক্ষমতায় রাখেন, তাহলে ওই যে ফেসিবাদের যে চরিত্র তার ভিতরে কিন্তু চলে আসে। আসলে আমরা জাতি হিসাবে কখনোই এতটা সভ্য হয়ে উঠতে পারি নাই এখন পর্যন্ত, স্টিল নাও, যে আমরা 5 বছর কেন 10 বছর সময় যদি দেই, যে এর মধ্যেই আমরা সঠিক সময়ে নির্বাচন করব, কিংবা আমাদের সঠিক যে কাজটি সেটি আমরা করব। তাই আমাদের কাছে মনে হয় যে নির্বাচনের যদি আরো ওই দিন শর্ট টাইম করা যায়, তাহলে কি হবে যে 5 বছরের জায়গায় 4 বছর বলার কারণ, উদ্দেশ্য একটাই, যে আরো 6 বছরও হয়তো 7 বছরও হয়তো, তাও আমরা আরো এটাকে কমানোর প্রস্তাব দিতাম। কমানোর প্রস্তাবটা এই কারণেই দিচ্ছি যে যাদেরকে আসলে আমরা এই চেয়ারে বসাই না কেন, ক্ষমতার চেয়ারে, তারা দীর্ঘমেয়াদী এই চেয়ারটাকে দখল করে রাখার একটা প্রবণতা তাদের ভিতরে লক্ষ্য করা যায়। এই জন্যই এটাকে কমানোর একটা চেষ্টা করছি। সেকেন্ড যে বিষয়টি বললেন যে সংসদ সদস্যের বছর, মানে সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতা, সেটি 25 বছর থেকে 23 বছরের প্রস্তাবনা। এবারে যে বিপ্লবটি হলো, এই অংশীজনদেরকে আপনি বাদ দিতে পারবেন আগামী দিনের রাজনীতিতে? যারা দীর্ঘ 17 বছর
এই বিএনপি, জামাতে ইসলাম এবং দীর্ঘ 8 বছর রাজনীতির ইতিহাস আমাদের, আমরা রাজপথে থেকে দীর্ঘদিন মার খেয়েছি, হামলা মামলা শিকার হয়েছি। আবার এই তরুণদেরকে নিয়েই আবার আমরা কিন্তু রাজপথে ছিলাম শুরুর দিন থেকে। যেদিন থেকে কোটা হাইকোর্টে বাতিল হলো সেদিন থেকেই কিন্তু মুভমেন্ট শুরু। যেহেতু আমি এটার আহ্বায়ক ছিলাম, আমি প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমেছি, পরের দিন সংবাদ সম্মেলন করেছি। এই যে আমাদের তরুণরা যারা এবার নেতৃত্ব দিল, শেখ হাসিনার ফেসিজমকে বিদায় করলো, তাদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস পার হয়েছে, আপনাদের মূল্যায়ন কি? আপনারা কি মনে করছেন, সরকার কতটুকু সফল, কতটুকু ব্যর্থ? আমি মনে করি এই সরকার শতভাগ সফল। কিছু কিছু জায়গায় ব্যর্থতা আছে, এবং এই ব্যর্থতাটা কি এটা কিন্তু এই শেখ হাসিনার পতনে আগেই বলেছি আমরা, যে আওয়ামী লীগের পতন হলেও এই দেশকে মেরামত করতে আরো 10 বছর সময় লাগবে। কেন বলছি? কারণ এই ফ্যাসিজম বা এই রেজিমের যারা ছিল, শেখ হাসিনার অনুসারী যারা ছিল, এরা বাংলাদেশের সেক্টরগুলোকে, মিডিয়া হাউস বলেন কিংবা আপনার সচিবালয় বলেন, অন্যান্য দপ্তরগুলো বলেন, সব পুলিশ প্রশাসন বলেন, সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের দোষরা এখন পর্যন্ত রয়ে গেছে। তাহলে আমরা যদি যে উন্নয়নটা আমরা দৃশ্যমান দেখতে চাই, পুলিশের মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, বা আপনার আরো অন্যায় অনিয়ম দুর্নীতি এগুলো বন্ধ করা, তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের যে সেট আপটা ছিল, সচিবালয় থেকে পুলিশ প্রশাসন, এমনকি মিডিয়া হাউসেও স্টিল নাও তারা এখনো রয়ে গেছে। তাহলে আপনি চাইলেই এটা দুদিনের ভিতরেই আপনি এটাকে সমাধান করতে পারবেন না। এবং আমি মনে করি এবারে যে ঈদ গেল, রোজা গেল, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি এখানে সাক্ষী হিসেবে বলতে পারবেন, আপনিও দীর্ঘদিন সাংবাদিকতা করেন, আপনাকে আমি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক, সেই 18 সালের আগ থেকে আপনাকে আমি চিনি, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবারের রোজায় দ্রব্যমূল্যের দাম অবশ্যই সহনীয় ছিল, এটি সঠিক। এবং এবারের যে ঈদ যাত্রাটি ছিল, সেই ঈদ যাত্রায় কিন্তু আপনার দুর্ঘটনায় খুবই কম সংখ্যক মানুষ মারা গিয়েছেন, এবং এই যে আপনার রাজপথ বলেন কিংবা বড় যে সড়কগুলো আছে, এই সড়কগুলোতে কিন্তু যানজট তেমনটা ছিল না। না, সফলতা যেরকম আছে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় তো এখনো উন্নতি হয়নি। হ্যাঁ, উন্নতি হয় নাই, কারণ তো আছে। কারণটা হচ্ছে পুলিশ প্রশাসনের সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছিল। এটা আপনি অনেক পুলিশের অফিসার যারা আওয়ামী লীগের নেতাদের চেয়েও বড় নেতা ছিলেন, তাহলে এরা গেল কোথায়? এরা তো পুলিশেই আছে। তাহলে এই যে সেটআপটা ছিল, আগের সেটআপটা হয়তো আপনি ভেঙে দিচ্ছেন, ভেঙে দিয়ে যে ডিএমপিতে ছিল, ঢাকা মেট্রোপলিটন পুলিশে যে ছিল, তাকে খাগড়াছড়ি পাঠাইছেন। এখন সে তো মূলত আওয়ামী লীগের লোক, এখন আপনি যে তাকে খাগড়াছড়ি পাঠালেন, ওইখানে গিয়ে কি সে চাইবে যে খাগড়াছড়ি জেলার আইন শৃঙ্খলার যেটা আছে এটার উন্নতি হোক? সে তো চাইবে না। তার প্ল্যানিং এ হচ্ছে, তার বাস্তবতাই হচ্ছে এই সরকারকে সে যে কোনোভাবে হোক ব্যর্থ করতে চাইবে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখা, আস্থা ধরে রাখতে 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানিয়েছেন আপনারা, এটি কেন? এটি দাবি দেওয়ার জন্য একটা কারণ ছিল। কারণটি হচ্ছে যে আমরা কিন্তু এখানে অনুসন্ধানী সাংবাদিকতা বলেন বা যে কোনো বিষয়গুলো বলেন, যেমন আসিফ মাহমুদের যে পিএস মোয়াজ্জেমের এগেনস্টে যে অভিযোগটি আসলো যে সে বিভিন্ন জায়গায় অনিয়ম করেছে, মানুষ অনেক রকম কথাই বলে যে 100 কোটি 200 কোটি 500 কোটি বিভিন্ন রকম কথা বলে। আমার কাছে যেহেতু কোনো তথ্য নেই, সুতরাং আমি ওই অ্যামাউন্টে যাব না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন জায়গায় যে আলাপ আলোচনাগুলো চলছে, যে আসিফ মাহমুদের যে এপিএস মোয়াজ্জেমের মাধ্যমে হয়তো কোনো অন্যায় অনিয়ম হয়েছে। তাহলে এই 2 ছাত্র উপদেষ্টা তারা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিষয়টা কিন্তু এরকম না। এই যারা 2 জন আছেন তারা কিন্তু আমাদের প্রতিনিধি। আমি যেহেতু একজন আন্দোলনকারী মাঠের, আর একজন যে আছে তারও, এরা কিন্তু আমাদের প্রতিনিধি। তো সেই জায়গা থেকে যখন আসিফ, নাহিদ কিংবা মাহফুজ আব্দুল্লাহ, এরা কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছে। এখন আমি না, আসিফ আর মাহফুজ তো ওই দলে নেই, কিন্তু যে অনিয়মের অভিযোগগুলো আসছে, কমিটিতে
যে অনিয়মের অভিযোগগুলো আসছে, আমি দুঃখিত একটু থামাচ্ছি আপনাকে, যে অনিয়মের অভিযোগগুলো আসছে এগুলো কোনোটাই তো এখন পর্যন্ত প্রমাণ হয়নি, এবং কোন কোন খাতে তারা টাকা নিয়েছে সেইগুলোরও কোনো সুস্পষ্ট জায়গা আমরা এখন পর্যন্ত দেখিনি। তা আপনাদের কাছে, আপনি বলছেন যে আপনাদের কাছে প্রমাণ নেই, তো এটা তো প্রমাণ করার একটা বিষয়, তারপরে না পদত্যাগের না, বিষয় এটা আসে। কিন্তু এইগুলা আমি এই বিষয়টা প্রুভমেন্ট একটু গুলো জানতে যেগুলো চাচ্ছি। আসছে, যেগুলো বের হইছে, যতটুকু বের হইছে এটা কিন্তু আমরা বের করি নাই, মানুষই বের করছে। কারো বিরুদ্ধে এলিগেশন আসলে প্রথমে কাজটা হচ্ছে তদন্তের স্বার্থে তাকে সেখান থেকে সরে আসতে হয়, এটাই নিয়ম। তদন্তের স্বার্থে তাকে দায়িত্ব থেকে সরিয়ে তারপর তদন্ত করতে হয়, তাকে ওই চেয়ারে রেখে কিন্তু কখনো তদন্ত করা ওই যায় না। দুজনকে তো সরানো হয়েছে অথবা এখন সরে এখন গেছে তারা। আপনি পিএস কে সরালেন, পিএস এর কি সাধ্য আছে যে মন্ত্রীর কিংবা উপদেষ্টার কনসার্ন ব্যতীত কোনো কাজ করার? অবশ্যই না। তাহলে পিএস যদি দুর্নীতির দায়ে যদি আপনি তাকে এখান থেকে সরাইতে পারেন, তাহলে তো উপদেষ্টা সেই দায় কিন্তু এড়াতে পারেন না। এক। সেকেন্ড যে বিষয়টি আপনি বলছিলেন যে এখানে মন্ত্রী ছিলেন নাহিদ, নাহিদ কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কেন্দ্রীয়, আসিফ মাহমুদ কেন্দ্রীয় সমন্বয়ক, মাহফুজ আবদুল্লাহ সেও কিন্তু সমন্বয়ক। সুতরাং তাদের তিনজনেই যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন কেন্দ্রীয়, এবং সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় কমিটি সেটিকে কেন্দ্র করেই হচ্ছে এনসিপি গঠিত হয়েছে, এবং নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে এই তিনজন থেকে একজন সরে গিয়ে সে এখানে আহ্বায়কের দায়িত্ব পালন করছে। তাহলে অন্য যে দুজন ছিল এরা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, নাহিদ যে পদে ছিল, এবং এই পুরো প্ল্যাটফর্মটা মিলেই কিন্তু রাজনৈতিক দলটা হয়েছে। আপনারা তো একসাথেই ছিলেন, এখানে বেশিরভাগ তো আপনারা একসাথেই ছিলেন না, আমরা দীর্ঘদিন এই যে পরে না 2022-23 আপনারা আলাদা দিকে হলেন। আলাদা হওয়াটা বিষয় না, বিষয়টা হচ্ছে এই যে 18 সাল থেকে এই দেশে ছাত্রলীগের, আমি যদি বলি ছাত্রলীগের যে একক আধিপত্য ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, এটা আমরা ভেঙেছি, এইগুলো আমরা সম্মিলিতভাবে করেছি। 18 কোটা আন্দোলনটা ছিল আসলে মূলত এই দেশের ছাত্র সমাজের জাগরণের একটা প্রাথমিক স্টেপ। মানুষ মানুষ কথা বলতে শিখেছে, এবং মানুষ যে আসলে সাহস নিয়ে, আমরা এই 20-30 জন ছেলে সবসময় রাস্তায় ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ঢাকা শহরে আমরাই মূলত এই রাজনীতির যে চাকাটা ছিল সেটি কিন্তু আমরা ঘুরিয়েছি। এবং এখানে শুধুমাত্র আমি, নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান, আমরাই এটার সাথে এঙ্গেজমেন্ট, বিষয়টা এরকম না। আসিফ, নাহিদ, আক্তার সহ আরো যারা আছে সকলেই কিন্তু আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে। আপনাদের কি এখন এক হওয়ার কোনো সম্ভাবনা আছে? একটা আলোচনা উঠেছিল আপনাদের সংগঠনের যিনি সভাপতি, তিনি নতুন দলে আমি এটা যোগ এখনো দেওয়ার, বিশ্বাস করি এরা আমাদের সকলেরই সহযোদ্ধা, আমাদের অথবা ভাই। নির্বাচনের আগে কোনো নির্বাচনের যোগ করার। আগে হোক বা যে কোনো সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। মানে এটা এই দুই দলের এই দুই দলের ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। কারণটা হচ্ছে আমাদের সম্পর্কটা দীর্ঘদিনের, তারা একটা পার্ট হয়ে গেছে, পার্ট হয়ে যাওয়ার পরেও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সামনে সারিতে ছিল। এরপরেও এই যে পুরো বিপ্লবটা, এই বিপ্লবে কিন্তু আমরা শুরু থেকেই একদম আমাদের নেতাকর্মীরা সর্বস্তরে কিন্তু মাঠে ছিলাম। সুতরাং এবং তাদের সাথে এখন পর্যন্ত স্টিল নাও আমাদের যোগাযোগ আছে, এবং তাদের কাছ থেকেও প্রস্তাবনা এসেছে, আমরাও প্রস্তাবনা দিয়েছি যে কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়। অন্ততপক্ষে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছিল এগুলোর বাহিরে গিয়ে তারুণ্য নির্ভর একটি নতুন রাজনৈতিক জোট বলেন কিংবা দুই দল মিলে একটি রাজনৈতিক দল বলেন করে অন্ততপক্ষে 53 বছর যে রাজনৈতিক কালচারটা ছিল সেটা থেকে বের হয়ে নতুন কিছু করে এদেশের মানুষকে স্বপ্ন দেখানো। গণঅভ্যুত্থানের পর দেখা যাচ্ছে যে একের পর এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে রাজনৈতিক দল গণতন্ত্রের নিয়ামক, কিন্তু মানে এত মাত্রায় দল এবং যেটি নাম সর্বস্ব দল যদি হয় সেগুলো আসলে গণতন্ত্রের জন্য অনেকটাই ক্ষতিকর। আপনারা কি মনে করেন? খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। আমি এই কথাটা আসলে দীর্ঘদিন আজকে অনিয়ারই বলি, সেটা হচ্ছে রাজনীতি অনেক ক্ষেত্রেই আসলে আমরা নেতা হওয়ার প্রবণতা আমাদের ভিতরে, চেয়ার পাওয়ার যে প্রবণতা, এটা অনেক ক্ষেত্রে আমাদের ভিতরে আছে। থাকার ফলে দেখা যাচ্ছে যে
আপনি দেশ নিয়ে ভাবার চেয়েও ব্যক্তি স্বার্থটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি ইচ্ছা করলে অন্যান্য রাজনৈতিক দলের সাথে, আমি অনেকে বলে যে ভাই তার সাথে তো আমার মতাদর্শ মিলে না। এইখানে আমি ওই রাজনৈতিক দলগুলোর যেমন এনসিপি কিংবা আমাদের গণ অধিকার পরিষদ, এখানে মতাদর্শগতভাবে আসলে আপনিও মুসলমান, আমিও মুসলমান, যে আমাদের ধর্মীয় মূল্যবোধ বা বিশ্বাস সবই তো একই রকম, তো আলাদা তো এখানে কোনো বৈশিষ্ট্য নাই। তো এইখানে নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার একটা কারণ আছে এটার পিছনে, সেটা হচ্ছে নেতা হওয়ার প্রবণতা। এবং অনেকেই এই যে ছোট ছোট দলগুলো, মানে যাদের কোনো বিপ্লবের কোনো ইতিহাস নাই, প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আপনার রাজনৈতিক দল গঠন হয় সেটাই হচ্ছে একটা সিস্টেম। কিন্তু আরেকটা হলো যে আমার মন চাইলো আমি একাই একটা রাজনৈতিক দল গঠন করে ফেললাম, এটা আসলে হয় না। যেমন কোটা আন্দোলন একটা বিপ্লব ছিল 18 সালের, এটা মানতে হবে। এই বিপ্লবের প্রেক্ষাপটে মানুষের চাহিদা অনুযায়ী মানুষই আমাদেরকে বলছে যে ভাই আপনারা একটা রাজনৈতিক দল গঠন করেন, করে অন্তপক্ষে মানুষের পাশে দাঁড়ান, আপনারা সংসদে যান কিংবা না যান, মানুষের ভয়েস হিসেবে রাস্তায় থাকেন। এবং আমরা কিন্তু সেটা করে দেখিয়েছি। এই 24 সাল পর্যন্ত আমরা কেউ না থাকলেও আমরা কিন্তু এই দেশের মানুষের কথা রাস্তায় দাঁড়িয়ে থেকে মায়ের খেয়েছি, 23 থেকে 24 বার মার খেয়েছি, 11 মাস জেল কেটেছি, কিন্তু রাস্তায় ছিলাম। এনসিপি গঠিত হয়েছে, এই বিপ্লবে তারা নেতৃত্ব দিয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই, এটাও একটা প্রেক্ষাপট। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল নাম সর্বস্ব, তারা আসতেছে এখানে ফায়দা নেওয়ার জন্য, মূল উদ্দেশ্যই চেয়ার লাগবে, এবং অনেকেই এমপি হওয়ার লালসায় তারা কিন্তু এই রাজনৈতিক দলগুলো গঠন করতেছে। এর বাইরে আমি এখানে কোনো দেশের স্বার্থ, এত রাজনৈতিক দল অলরেডি, অনেকগুলো রাজনৈতিক দল আছে, আমি কাউকে হ্যাঁ করে বলছি না, কিন্তু আপনি দেখেন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি, গণ অধিকার কিংবা 12 দলীয় জোট, এই গুটি কয়েক বা গণতন্ত্র মঞ্চ, এর বাইরে কি আসলে কেউ রাজপথে ছিল? কিন্তু প্রত্যেকেই কিন্তু একজন ব্যক্তি একটা পার্টির চেয়ারম্যান, নাই তার কর্মী এবং তার যে সমর্থককে কেউ চিনে না, তার সদস্য সচিবকে কেউ চিনে না, একটা পার্টির সভাপতি অমুক, সেক্রেটারিকে কেউ চেনে না। এটা কিন্তু আসলে একটা কালচার, মানে নিজের চেয়ারটা ধরে রাখা। পরিষ্কার আপনার বক্তব্য। একদমই শেষ পর্যায়ে আছে, আমার দুটি প্রশ্ন রয়েছে। একটি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে বাংলাদেশ মানবিক করিডোর স্থাপন নিয়ে একটা আলোচনা চলছে, যদিও বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি এটিকে ভিত্তিহীন ও গুজব বলছেন। আপনারা কি মনে করেন যে এরকম না, সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে আমরা বলবো এটাকে পরিহার করা প্রয়োজন। কেননা এই বুলি কিন্তু এই আপনার 15-16 সালেও কিন্তু, বা যখন রোহিঙ্গারা প্রথম বাংলাদেশে আসে, শেখ হাসিনাও কিন্তু টেকনিক্যালি দেশের মানুষকে বোকা বানিয়ে কিন্তু দেশে একটা ব্যাপক ক্ষতি করে গেছে এই রোহিঙ্গাদেরকে এখানে এনে। আমরা এবার যখন জাতির সঙ্গের মহাসচিব এসেছেন, আমরা কিন্তু এটা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার প্রচেষ্টাই এই দেশ থেকে রোহিঙ্গারা তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফেরত যাবে। এবং দেশের উপর যে হুমকি, এই যে রোহিঙ্গারা এখন ঢাকা শহর পর্যন্ত সব জায়গায় অনেক অনিয়ম হয়েছে, এখানে নিজেদের পাসপোর্ট করা, এরপরে এনআইডি করা বাঙালি, তো এইগুলোতে আসলে দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে কোনোভাবেই। আবার এটাকে আবার নতুন করে আবার এখান থেকে লোক ইনক্লুড করা কিংবা আরো লোক নিয়ে আসা, এই ধরনের কোনো কার্যক্রমকে আমরা সমর্থন করি না। এবং আশা করি যে সরকার এটি বিবেচনা করবে। এই দেশের মানুষের জন্য রোহিঙ্গারা এখন একটি বোঝা, এই দেশের নিরাপত্তা সব দিক থেকেই। সবশেষ একটি বিষয়, যৌক্তিক অযৌক্তিক নানা ইস্যুতে নানা মহল আন্দোলন করছে, রাস্তা বন্ধ করছে। প্রায় এই সরকার ক্ষমতা নেওয়ার পরে বেশিরভাগ দিনই দেখা গেছে যে এই আন্দোলনের কারণে রাস্তাঘাট বন্ধ। সেই সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে, বিভিন্ন জায়গায় মব জাস্টিস একটি তৈরি হচ্ছে। এগুলো কতখানি বন্ধ করা উচিত এবং এইসব বিষয়ে আপনাদের অবস্থান কি? প্রথম যখন আগস্টে যখন এই সরকারটি গঠিত হওয়ার পর বিগত সরকার কোনো মানুষকে আসলে আন্দোলন করার সুযোগ দেয় নাই, স্পেস দেয় নাই। যেমন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক আছেন, অনিবন্ধিত প্রাইমারি স্কুলের, মানে যেগুলো রেজিস্টার্ড হয় নাই, এরকম অনেক প্রাইমারি স্কুল আছেন। তো দেশের মানুষ আসলে এই বিপ্লবটার পরে, আমি এটাকে প্রাথমিকভাবে এটাকে আমি নেগেটিভলি দেখছি না, এটা প্রথমে আমি পরিষ্কারভাবে বলে নিই। সেটা হচ্ছে যখন এই গভর্নমেন্টটাকে সবাই মনে করতেছে যে নিজের সরকার, প্রত্যেকেই মনে করতেছে, যারাই দাবি দাবা করতেছে, যারাই অন্যায় অনিয়মের শিকার হচ্ছে, বা অনেকেই মনে করতেছে যে এতদিন যা পারি নাই দাবি দাবা আদায় করতে, এই সরকার হয়তো
সেই দাবিটা এই সরকারের মাধ্যমে হয়তো সম্ভব, অ্যাকসেপ্টেবল একটা গভর্নমেন্ট। সেই জন্যই প্রাথমিকভাবে কিন্তু ব্যাপক কিন্তু আন্দোলন হয়েছে। পরবর্তী সময়ে এটা আসলে গভর্নমেন্ট থেকেই যেরকম মেকানিজম করা প্রয়োজন ছিল এটা আসলে হয় নাই। প্রথমেই একটা ডেস্ক বসানো দরকার ছিল, হেল্প ডেস্ক সচিবালয়ের বাইরে, যারাই আন্দোলনকারী আসতেছে তাদের কি দাবি দাবা সমস্ত কিছু লিখিতভাবে ডকুমেন্টস আকারে এখানে রেখে যদি তাদেরকে বলতো যে আপনারা ফিরে যান, আপনাদের যে আছে যে দাবি দাবা যেখান থেকে আসতেছে নিয়ে একটা বোর্ড মিটিং করে সচিবরা সহ যে কার কতটুকু মিনিমাইজ করা যায়, কোনটা কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, এটা যদি করতো তাহলে কোনো আন্দোলনেই রাস্তাঘাট অন্ততপক্ষে বন্ধ হতো না। এই যে ডিপ্লোমা নার্স কিংবা আপনার এখন মেডিকেল স্টুডেন্টরা নামতেছে, আমার নিজের এলাকায় আমার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলতেছে, ওই নেত্রকোনায় আন্দোলন হচ্ছে। তো এই যে বিষয়গুলো এটা আসলে একটা বোর্ড করা দরকার ছিল একজন সচিবের নেতৃত্বে, যে সকল সমস্যা, এটা তো পিন্টু ভাই এত কঠিন কাজ না, অর্থাৎ প্রত্যেকটা দপ্তরের একজন করে টিম থাকবে, মানে যে যে সেক্টরে, যেমন শিক্ষা মন্ত্রণালয়ের একজন আছে। সবাই তো চাচ্ছে একদমই মানে সাথে সাথে সমাধান, না সাথে সাথে সমাধান সে চাইবেই, এটা সে চাইতেই পারে, কিন্তু আপনার দায়িত্ব আমার দায়িত্ব হচ্ছে, আমি যেহেতু সরকারে আছি সুতরাং শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি, তারপর পররাষ্ট্র থেকে একজন যাদের পাসপোর্ট সমস্যা হচ্ছে, স্বরাষ্ট্র থেকে যাদের পুলিশের চাকরি নিয়ে সমস্যা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা আপনার যে মিনিস্ট্রি আছে এখান থেকে একজন করে যুগ্ম সচিব বলেন তাদেরকে নিয়ে একজন সচিব করে আপনি একটা টিম করে দিতে পারতেন। সকল সমাধায় কিন্তু তাদের কাজটাই হচ্ছে এইগুলো নিয়ে মনিটরিং করা, এগুলো যাচাই বাছাই করা, প্রস্তাবনা দেওয়া, নতুন করে। আপনি এক মাস কাজ করেন না, এরকম একটা টিম করে 20 জনের 30 জনের একটা টিম করে আপনি কাজ করেন, এক মাসের ভিতরে আপনি 10টা সমস্যার সমাধান করতে পারবেন। যদি না হয় যেগুলো কাটসার বলে দিবেন যে এটা আসলে কোনোভাবে করা সম্ভব না, তাহলে সেটা কিন্তু সলভ হয়ে যায়। সুতরাং আর এখানে মব জাস্টিস যেটা বললেন এটাও খুব গুরুত্বপূর্ণ। মব জাস্টিস তখনই হয়, এই মব জাস্টিস একদম সংক্ষেপে আমরা একদম সংক্ষেপে, মব জাস্টিস তখনই হয় যখন আসলে আইন শৃঙ্খলা বাহিনীটা আসলে পুরোপুরি কাজ করে না, তখন মানুষ আসলে মনে করে যে এটা শাস্তি তার মানে সাথে সাথে পেয়ে যাওয়া উচিত, এই জন্যই মব জাস্টিস করে। আমি কোনোভাবেই এই মব জাস্টিসকে সাপোর্ট করি না, এবং আইন শৃঙ্খলার আরও উন্নতি ঘটবে। বিগত 2 মাসে আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি ঘটেছে, মব জাস্টিসও কিন্তু কমে আসছে। আগামী দিনেও আইন শৃঙ্খলা যত বেশি উন্নতি হবে এই মব জাস্টিস পুরোপুরি বন্ধ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সঙ্গে।